নমস্কার। ভূগোল বইয়ের একটা অধ্যায় আছে যেটা দেখলেই একটু ভয় লাগে, তাই না? বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেসেস। নামটা কঠিন হলেও ব্যাপারটা কিন্তু দারুণ মজার। চলুন আজ এই কঠিন বিষয়টাকে একদম জলের মতো সোজা করে ফেলি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমাদের চারপাশের এই যে পাহাড়, নদী, মালভূমি, এগুলো কেন সারা জীবন একরকম থাকে না? কেন একটা জায়গা ধীরে ধীরে নিচু হয়ে যায়, আবার অন্য একটা জায়গা ভরাট হয়ে উঁচু হয়ে ওঠে? কি এমন ঘটছে পৃথিবীর ওপরে? আজকের এই আলোচনার শেষে এই রহস্যের উত্তরটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আমরা কি দেখব? প্রথমে বুঝব পৃথিবীর উপরিভাগ কেন বদলায়, তারপর জানব পর্যায়ন নামের এই ব্যালেন্সিং অ্যাক্টটা ঠিক কি। এরপর একটা সহজ সূত্র দিয়ে নগ্নিভবনকে সমাধান করব আর এর ৩টে প্রধান অংশকে খুঁটিয়ে দেখব। শেষে থাকছে এদের মধ্যে পার্থক্য আর পরীক্ষার জন্য একটা দারুণ স্মার্ট টিপ। চলুন শুরু করা। তাহলে শুরু করা যাক। আমাদের পৃথিবীটা কিন্তু একদম শান্ত নয়, এর ওপর অবিরাম কাজ করে চলেছে কিছু বাইরের শক্তি। কারা এরা? বয়ে চলা নদী, সনসন করে ছোটা বাতাস, ধীরে ধীরে নামা হিমবাহ আর সমুদ্রের বিশাল ঢেউ, এরাই হলো সেই শিল্পী যারা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বাইরের চেহারাটা গড়ে তুলছে। এই যে বাইরের শক্তিগুলো পৃথিবীর রূপ বদলে দিচ্ছে, ভূগোলে একেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেসেস। মানে খুব সহজ কথায়, যা কিছু বাইরে থেকে এসে ভূমিরূপের পরিবর্তন ঘটায় সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া। কিন্তু এই সব প্রক্রিয়ার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, ভারসাম্য। ভূপৃষ্ঠে উঁচু আর নিচু জায়গাগুলোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। আর এই ব্যালেন্স তৈরির প্রক্রিয়াটাকেই বলে পর্যায়ন বা গ্রেডেশন। ঠিক একটা দাড়িপাল্লার মতো, একদিক ক্ষয় করে কমিয়ে দেয় আর অন্যদিকে সেই জিনিসগুলোই জমা করে বাড়িয়ে দেয়, যাতে সব একটা সমান তলে চলে আসে। এই ভারসাম্যের দুটো দিক আছে। যখন নদী বা বাতাসের মতো শক্তিগুলো কোনো উঁচু জায়গাকে ক্ষয় করে নিচু করে দেয়, তাকে বলে অবরোহণ বা ডিগ্রেডেশন। আর যখন সেই ক্ষয় হওয়া জিনিসগুলোই কোনো নিচু জায়গায় জমা হয়ে তাকে ভরাট করে উঁচু করে তোলে, তাকে বলে আরোহণ বা অ্যাগ্রেডেশন। এ দুটোকে একসাথে মিলেই তৈরি হয় পর্যায়ন। আর এখানে একটা দারুণ তথ্য দিই। এই যে আমরা গ্রেড বা পর্যায় শব্দটা বলছি, এটা প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকান ভূবিজ্ঞানী জি.কে. গিলবার্ট, সেই 1876 সালে। পরে চ্যাম্বারলিন আর স্যালিসবারি এই ধারণাটাকে পর্যায়ন বা গ্রাডেশন নামে আরও জনপ্রিয় করে তোলেন। এইবার আসা যাক আমাদের পরের ধাঁধায়, নগ্নিভবন। ডেনুটেশন শব্দটা শুনে কঠিন মনে হলেও এটা আসলে একটা খুব সহজ অঙ্কের মতো। চলুন সেই সূত্রটা সমাধান করে ফেলি। নগ্নিভবন শব্দটা এসছে নগ্ন বা নিউট থেকে, যার মানে হল উন্মুক্ত বা খোলা। ব্যাপারটা ঠিক তাই। যখন বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় একটা পাথরের ওপরের নরম স্তরটা আলগা হয়ে সরে যায় আর তার ঠিক ভেতরের কঠিন শিলাটা বেরিয়ে পড়ে, সেই পুরো প্রক্রিয়াটাকেই বলে নগ্নিভবন। আর এই হল সেই ম্যাজিক ফর্মুলা। নগ্নিভবন হল আবহবিকার মানে ওয়েদারিং, প্লাস পুঞ্জক্ষয় মানে মাস ওয়েস্টিং, প্লাস ক্ষয়ীভবন মানে এরোজন। এই তিন বন্ধু যখন একসাথে কাজ করে, তখনই ভূপৃষ্ঠের উপরের স্তরটা সরে যায়। তাহলে নগ্নিভবনকে ঠিকমতো বুঝতে হলে আমাদের এই তিন বন্ধুকে আলাদা আলাদা করে চিনতে হবে। যদি এদের মধ্যে পার্থক্যটা পরিষ্কার হয়ে যায়, তাহলে পুরো ব্যাপারটা জলের মতো সহজ হয়ে যাবে। চলুন তাহলে এক এক করে এই তিনটে প্রক্রিয়াকে ব্যবচ্ছেদ করা যাক। এই অংশটা কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি, তাই চলুন একটু খুঁটিয়ে দেখি। প্রথমে আসি আবহবিকার বা ওয়েদারিংয়ে। ভাবুন, একটা বড় পাথর রোদে গরমে ফাটছে বা বৃষ্টির জলে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ওই ভাঙা টুকরোগুলো কোথাও সরে যাচ্ছে না, নিজের জায়গাতেই পড়ে থাকছে। তাই এটা একটা স্থাণু বা স্ট্যাটিক প্রক্রিয়া। ঠিক যেমন একটা চিনির কিউবকে বাইরে রেখে দিলে ওটা গলে যাবে, কিন্তু ওখানেই পড়ে থাকবে, উড়ে যাবে না। এটাই হলো আবহবিকার।
এরপর হলো পুঞ্জক্ষয় বা ম্যাস ওয়েস্টিং। আবহবিকারের ফলে যে আলগা পাথর বা মাটি তৈরি হলো, সেগুলো যখন শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির টানে পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নিচে নেমে আসে, তাকেই বলে পুঞ্জক্ষয়। এখানে নদী বাতাস কিচ্ছু নেই, শুধু গ্র্যাভিটির টান। যেমন ধরুন পাহাড়ে ভূমিধস হয়। ভাবুন একটা ঢালু বোর্ডের ওপর রাখা কিছু পাথরের টুকরো নিজের ভারে গড়িয়ে পড়ল, এটাই পুঞ্জক্ষয়। আর শেষে হলো ক্ষয়ীভবন বা ইরোশন। এটা হলো আসল অ্যাকশন। এটা একটা গতিশীল প্রক্রিয়া। এখানে নদী বাতাস বা হিমবাহের মতো শক্তিগুলো শিলাকে শুধু ভাঙে না, বরং সেই ভাঙা টুকরোগুলোকে এক জায়গা থেকে রীতিমতো উড়িয়ে বা ভাসিয়ে নিয়ে অনেক দূরে চলে যায়। অর্থাৎ এখানে ক্ষয় আর পরিবহন দুটোই একসাথে ঘটছে। আগের বোর্ডের উদাহরণে যদি একটা ফ্যান চালিয়ে পাথরের টুকরোগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটাই হবে ক্ষয়ীভবন। আশা করি 3 বন্ধুর পরিচয়টা পরিষ্কার হয়েছে। পরীক্ষার জন্য এদের মধ্যে পার্থক্য প্রায়ই আসে। চলুন একটা টেবিলের মাধ্যমে এই পার্থক্যগুলো এক নজরে দেখিনি, যাতে আর জীবনেও ভুল না হয়। দেখুন, টেবিলটা খুব পরিষ্কার। আবহবিকারের শক্তি হল আবহাওয়া, পুঞ্জক্ষয়ের শক্তি হল মাধ্যাকর্ষণ, আর ক্ষয়ীভবনের শক্তি হল নদী বাতাসের মতো গতিশীল কিছু। আর সবচেয়ে বড় পার্থক্য, আবহবিকারে জিনিসপত্র নড়ে না, ওটা একটা স্থাণু প্রক্রিয়া। পুঞ্জক্ষয়ে শুধু ঢাড় বরাবর নিচে নামে, আর ক্ষয়ভবনে এক জায়গা থেকে উড়ে গিয়ে অন্য জায়গায় চলে যায়, তাই এটা সবচেয়ে গতিশীল। এবার আসা যাক সেই বিশেষ অংশে। যদি পরীক্ষায় এই 3টি প্রক্রিয়ার পার্থক্য নিয়ে 5 নম্বরের একটা বড় প্রশ্ন আসে, তাহলে কিভাবে এমন একটা উত্তর লেখা যাবে যাতে পুরো নম্বর পাওয়া যায়? তার জন্য রইল একটা স্মার্ট টিপ। একটা সেরা উত্তর লেখার জন্য এই ধাপগুলো ফলো করতে হবে। 1. 3টে প্রক্রিয়ার স্পষ্ট সংজ্ঞা দিন। 2. উত্তরের মধ্যে স্থান প্রক্রিয়ার মতো কিছু বিশেষ শব্দ ব্যবহার করুন। 3. প্রত্যেকটির মূল শক্তির নাম লিখুন, যেমন পুঞ্জক্ষয়ের জন্য মাধ্যাকর্ষণ। 4. পরিষ্কার করে বলুন যে ক্ষয়ীভবনে ক্ষয় আর পরিবহন দুটোই হয়। আর সবশেষে ওই ম্যাজিক ফর্মুলাটা, মানে নগ্নিভবন = আবহবিকার প্লাস পুঞ্জক্ষয় প্লাস ক্ষয়ভবন, এটা লিখে দিন। ব্যাস, পরীক্ষক বুঝবেন যে বিষয়টা দারুণভাবে বোঝা হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন। আজ আমরা যে প্রক্রিয়াগুলো শিখলাম, অবরোহণ, আরোহণ, নগ্নিভবন, এদের মধ্যে কোনটার ভূমিকা আমাদের এই বিশাল সমভূমিগুলো তৈরি করতে সবচেয়ে বেশি বলে মনে হয়? ভাবুন আর উত্তরটা খোঁজার চেষ্টা করুন। খুব শীঘ্রই আবার দেখা হবে ভূগোলের নতুন কোনো রহস্য।